প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে বলবো চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলা কালাপানি গ্রামের একটি মাজার সম্পর্কে বা কবর সম্পর্কে আপনাদেরকে ভিডিও এবং কিছু তথ্য দেব। ঘটনাটি হয়তোবা কাকতালীয়, হয়তোবা অলৌকিক, যে যেভাবে নেন সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আপনাদের জিনিসটা আমি দেখাতে যাচ্ছি যে সন্দ্বীপ উপজেলার কালাপানি গ্রামের পশ্চিম দিকে একটি দিঘি রয়েছে। দিঘিটির নাম হচ্ছে কালাপানিয়া দিঘি। এই দিঘির পূর্ব উত্তর কোণায় একটি মাজার বা একটি কবর রয়েছে, যে কবরটিকে বলা হয় টনসা ফকিরের মাজার বা কবর। এই টনসা ফকির যখন মৃত্যুবরণ করে তখন দিঘির এই পূর্ব উত্তর কোণে তাকে দাফন করা হয়। আমরা এখন আছি সমতল ভূমিতে। সমতল ভূমি থেকে আমরা উপর দিকে উঠছি। আমরা উপর বলতে মাজার যেখানে আছে অর্থাৎ দিঘির উপরের দিকে উঠছি, দিঘির পাড়ের দিকে উঠছি। আমরা সিঁড়ি বেয়ে ভূমি থেকে অন্তপক্ষে 20 ফিট উপরে দিঘির পাড়। আমরা সিঁড়ি দিয়ে উঠলাম। সিঁড়ি দিয়ে উঠার পরে আপনাদের প্রথমত মাজারটি বা কবরটি আমি দেখাতে যাচ্ছি। আমরা আস্তে আস্তে কবর দিকে যাচ্ছি। এটি হচ্ছে সেই টনসা ফকিরের মাজার বা কবর, যেখানে উনি শায়িত আছেন। এখানে মাজার বলতে আমরা যেটা বুঝি, অনেক শনশকত থাকে, অনেক লোক থাকে, অনেক আয়োজন থাকে, এই ধরনের কিছুই এখানে পরিলক্ষিত হয় না। ইভেন দেখবেন আপনারা এখানের মধ্যে যে কোন ধরনের আগরবাতি, মোমবাতি, ওই ধরনের কিছু না। ইভেন পাতাও পড়ে আছে, পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি, তবে ওই ধরনের পরিষ্কার বা পরিচ্ছন্নতা নেই। এখানে উনি শুয়ে আছেন, জাস্ট পাকা করা এটুকুই। অন্য মাজারগুলোতে যেমন দেখা যায় দর্শকদের, ভক্তদের অনেক ভিড়, অনেকে দান খয়রাত, মোমবাতি, আগরবাতি, এখানে এমন কোনো জিনিস পরিলক্ষিত হয় না। তো বন্ধুরা, আমরা মাজার থেকে নিচে দিয়ে যাচ্ছি। মাজারটি আপনাদেরকে সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখালাম বা কবরটি আপনাদেরকে দেখালাম। এখানকার মানুষের মধ্যে ওই ধরনের কোনো প্রতিক্রিয়া নেই যে মাজার বলতে মানুষ আমরা যা বুঝি, যা করে এখানে মানুষ, সন্দ্বীপের মানুষ সেগুলো এখানে খুব একটা করে না বা খুব একটা দেখা যায় না। আমরা মাজার থেকে নিচে আসলাম, আপনাদের মাজারটি বাইরে থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে দিঘির পূর্ব উত্তর কোণে অবস্থিত, অর্থাৎ এখানে দাফন করা হয়েছে। আমরা এখন মাজার থেকে বের হয়ে আপনাদেরকে সামনে দিয়ে নিয়ে যাচ্ছি। এলাকাটি কিন্তু জনবহুল, এখানে অনেক লোক বাস করে, কিন্তু আমরা কিন্তু ওভাবেই এখানে অনেক মানুষের ভিড়, মানুষের আনাগোনা, ওই ধরনের কোনো কিছু আমাদের কাছে পরিলক্ষিত হয়নি। বিশ্বাসযোগ্যতার জন্য আমি নিজে বিরতি ধারণ করেছি। আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি। সামনে নিয়ে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু একটা নদী। ভাঙ্গন শুরু হতে হতে এক সময় এই দিঘির, আমরা এখন যেটা আপনারা দেখাচ্ছি এটা হচ্ছে দিঘির উত্তর পাড়। নদী যখন ভাঙ্গা শুরু হয় তখন দিঘির পশ্চিম পাড়টা ভেঙে যায়, উত্তর পাড় কিছুটা রয়ে যায়। আমরা এখন যেটা দেখাচ্ছি আপনাদেরকে, উত্তর পাড়টা রয়ে গেছে কিছুটা এবং দক্ষিণ পাড়ও কিছুটা রয়ে গেছে, পূর্ব পাড়টা সম্পূর্ণ রক্ষিত। আপনাদের দেখাচ্ছি এখন আমি নদীটি। এখন জোয়ার, এই জন্য এখানে কিছুটা পানি দেখা যাচ্ছে। এই নদীর জোয়ার যদি না থাকে তখন কিন্তু পুরাটাই কিন্তু শুকিয়ে যায়। আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দিঘি, পলিমাটি দিয়ে, সাগরের পানির পলিমাটি দিয়ে এটা ভরাট হয়ে গেছে। এটা হচ্ছে পাড়টা, উত্তর পাড়, অর্থাৎ আমরা পশ্চিম দিকে থেকে মাজারটা আপনাদের দেখাচ্ছি। এরপর এটা হচ্ছে কিন্তু এটা কিন্তু দিঘিটা, নদী পলি এসে দিঘিটাকে ভরাট করে ফেলছে। পশ্চিম পাড়টা সম্পূর্ণভাবে ভেঙে গেছে। হয়তোবা অলৌকিক, হয়তোবা কাকতালীয়। নদীটা ভাঙার পর পশ্চিম পাড়টা ভেঙে যাওয়ার পরে যখন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পূর্ব পাড়, এটা হচ্ছে কর্নার, হচ্ছে মাজার। এই পশ্চিম পাড়টা ভেঙে যাওয়ার পরে সম্পূর্ণ দিঘিটা কিন্তু বিলীন হয়ে যায়, অর্থাৎ একটা পাড় যখন ভেঙে যায় বাকি পাড়টা কিন্তু ভেঙে যাওয়ারই কথা স্বাভাবিকভাবে। কিন্তু ঘটনা পরিক্রমায় পূর্ব পাড়টা সম্পূর্ণভাবে রক্ষিত, অর্থাৎ পূর্ব পাড়টা বিন্দু পরিমাণ কিন্তু নদী ভাঙ্গনে কবলিত হয়নি। এমন হয়েছে যে আল্লাহর অশেষ রহমতে ভাঙ্গন এখানেই থেমে যায় এবং এখান থেকে পশ্চিম দিকে অন্তপক্ষে 7 থেকে 8 মাইল পর্যন্ত চর জেগে যায়, যেখানে মধ্যে মানুষ এখন গরু, ছাগল, বিভিন্ন ধরনের প্রজেক্ট মানুষ তৈরি করে সেখানে জীবিকা নির্বাহ করছে। প্রিয় দর্শক, আপনাদেরকে যে কথাটা আমি বলতে যাচ্ছিলাম, যে কথাটা দেখাতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে এই নদীটা পশ্চিম দিক থেকে 5-7টা গ্রাম ভেঙে যখন কালাপানিয়া এসে এই দিঘির মধ্যে আসলো, মাজারের এই পর্যন্ত আসলো, তখন এসে এখানে কিন্তু এটা হচ্ছে পুরোবার ভাঙ্গনটা কিন্তু এখানে থেমে যায়। এবং থেমে যাওয়ার সাথে সাথে আরো কি হলো যে পশ্চিম দিকে 7 থেকে 8 মাইল চর জাগতে শুরু করলো এবং যেখানে মধ্যে মানুষ বসবাস উপযোগী হয়ে উঠলো। এটা সম্পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন দিঘিটা পলি দিয়ে ভরাট হয়ে গেছে, এখন দিঘি নেই। কিন্তু দিঘির উত্তর পাড়, দক্ষিণ পাড় এবং উত্তর পাড় কিছুটা ভেঙেছে, দক্ষিণ পাড়ও কিছুটা ভেঙেছে, উত্তর পাড়ও কিছুটা ভেঙেছে, কিন্তু পূর্ব পাড় সম্পূর্ণভাবে সংরক্ষিত। যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এটা হইতে পারে অলৌকিক, হয়তোবা টনসা ফকিরের কোন দোয়া কোন এক সময় আমাদের জন্য করে গিয়েছিলেন, সেই দোয়ার বদৌলতে হতে পারে, হয়তোবা হতে পারে আল্লাহ আমাদের প্রতি রহম করেছেন, হয়তো হতে পারে এটা কাকতালীয়। সেটা যাই হোক না কেন,
ঘটনাটি হচ্ছে যে নদী 5-7টা গ্রাম ভেঙে আসার পর যখন এই দিঘির পশ্চিম পাড় ভেঙে গেল, তখন উত্তর পাড় দক্ষিণ পাড় কিছুটা ভাঙার পরে পূর্ব পাড়টা সম্পূর্ণভাবে রক্ষিত অবস্থায়, অর্থাৎ ভাঙ্গন থেকে মুক্তি পায়। ইভেন মাজারটিও ভাঙ্গন থেকে মুক্তি পায়। কিন্তু একটা লক্ষণীয় ব্যাপার যে অন্য জায়গায় আমরা যেভাবে দেখি মাজারের মধ্যে মানুষের যে ভিড়, মানুষের যে ধরনের কাজ কর্ম, কিন্তু এখানকার লোকজনের মধ্যে এই ধরনের কোনো ধরনের প্রতিক্রিয়া পরীক্ষিত হয়নি। ইভেন এখানকার মানুষ এই ধরনের কোনো কিছু ভাবতে চেষ্টা করেনি। অথচ সন্দ্বীপের এই গ্রামের বা পুরো সন্দ্বীপের লোকজন যথেষ্ট ধার্মিক। এখানকার মহিলারা ঘর থেকে সহজে বের হয় না, বের হলে পর্দা দিয়ে বের হয়, পর্দা পুরুষদের মতো চলে, তারা পরপুরুষের সামনে যায় না। অর্থাৎ বলা চলে তারা ধর্মীয়ভাবে তারা যথেষ্ট রক্ষিত অবস্থায় তারা থাকে। কিন্তু এই মাজার নিয়ে তাদের কোনো উৎসাহ, কোনো অনুপ্রেরণা বা এই ধরনের কোনো ধরনের কিছু পরিলক্ষিত হয়নি। তো বন্ধুরা, জাস্ট আমি নিজে ভিডিওটা ধারণ করেছি, জাস্ট আমার থেকে জিনিসটা ভালো লেগেছে বিদায় আপনাদের জন্য শেয়ার করলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর যদি আমার ভিডিওটা সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে তাহলে আপনারা সেটা কমেন্টে আপনারা জানাবেন। তবে আমি একটা জিনিস অনুরোধ করছি, আমি এটাকে মাজার হিসেবে বলছি না, আমি এটাকে কবর হিসেবে বলছি না। জিনিসটা আমার থেকে কেমন জানি ভালো লেগেছে বিদায় আমি ভিডিওটা করেছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।